কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্রে সফল হতে পারে ইরান, এমন মন্তব্য করেছেন তুলসী গ্যাবার্ড। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরান কি কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলের সর্বোচ্চ গুরুত্বের কেন্দ্রবিন্দুতে ঘুরপাক খাচ্ছে। এর মাঝেই ইরানের পারমাণবিক সফলতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বক্তব্য সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখান থেকে তারা মাত্র কয়েক সপ্তাহ কিংবা মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ কয়েক মাস আগেই গ্যাবার্ড কংগ্রেসে সাক্ষ্য দিয়ে বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। তাহলে হঠাৎ এই অবস্থান বদল কেন? গ্যাবার্ডের দাবি অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হালনাগাদ তথ্য বলছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পরমাণু বোমা তৈরি করার সময়ের ব্যাপার মাত্র। প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করে গ্যাবার্ড বলেন, এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করার সুযোগ দেয়া যাবে না এবং আমি এতে ট্রাম্পের সঙ্গে একমত। এর আগে মার্চে কংগ্রেসে গ্যাবার্ডের দেয়া সাক্ষ্যে তিনি বলেছিলেন ইরান অস্ত্র বানাচ্ছে না। তিনি বলেছিলেন ইরান 2003 সালের পর তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ রেখেছে এবং এখনও তা চালু করেনি, তবে তাদের ইউরেনিয়াম মজুদ ইতিহাসের সর্বোচ্চ। তিনি বলেছিলেন এ ধরনের পরিমাণ কোনো অস্ত্রহীন রাষ্ট্রের কাছে নজিরবিহীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গ্যাবার্ডের বক্তব্যে আগ্রহী নই। আমার মতে ইরান অস্ত্র বানানোর একেবারে কাছাকাছি পৌঁছে গেছে এবং তা কখনোই হতে দেয়া হবে না। ট্রাম্প আরও বলেন, তেহরানকে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে পারমাণবিক কার্যক্রম নিয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হবে কিনা সে সিদ্ধান্ত তিনি শিগগিরই নেবেন। এদিকে ইরান জানিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে শর্ত সাপেক্ষে। শনিবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু আমাদের জনগণ যখন বোমা বর্ষণের নিচে, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয়। তিনি আরও জানান, ইরান চায় একটি কূটনৈতিক সমাধান, তবে সেটা হুমকি ও আগ্রাসনের মধ্যে নয়। বিশ্ব পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে, ইরানের ইউরেনিয়াম মজুদ এমন পর্যায়ে পৌঁছেছে যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বোমা তৈরির জন্য যথেষ্ট। বিশেষজ্ঞদের মতে, সামরিক উত্তেজনা এবং রাজনৈতিক সংকেত, এই দুইয়ের সংঘাতে পারমাণবিক অস্ত্রের বাস্তব হুমকি এখন আর কোনো কল্পনা নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়ায় দাঁড়িয়ে পারমাণবিক আলোচনার দরজা খুলছে, আবার বন্ধ হচ্ছে। গ্যাবার্ডের হুঁশিয়ারি, ট্রাম্পের চূড়ান্ত সময়সীমা, ইরানের প্রতিরোধ, সব মিলিয়ে বিশ্বের সামনে এক অনিশ্চিত, জটিল ও অশান্ত ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এবার ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার একযোগে চালানো ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানায়, মার্কিন হামলার আগেই সেগুলো খালি করা হয়েছিল। ইরানের 3 পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে করা এই হামলাকে অত্যন্ত সফল বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ছিল, ইরানের কড়া নিরাপত্তা বেষ্টিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তাদের হামলা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী বলেছেন, ফোর্দো পারমাণবিক কেন্দ্র হামলার অনেক আগেই খালি করা হয়েছে। হামলায় অপূরণীয় কোনো ক্ষতি হয়নি।
রোববার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মাহাদি মোহাম্মদী লেখেন, মার্কিন হামলার বিষয়টি আগেই অনুমান করা হয়েছিল, তাই পূর্বেই ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি খালি করা হয়েছিল। পোস্টে তিনি আরও লেখেন, জ্ঞানকে বোমা দিয়ে হত্যা করা যাবে না এবং দ্বিতীয়ত জুয়ারিরা এবার হেরে যাবে। They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. এর আগে হোয়াইট হাউসে এক 3 মিনিটের টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেছিলেন, ইরানের সামনে এখন দুই পথ, হয় শান্তি নয়তো ভয়ঙ্কর পরিণতি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে থামিয়ে দেয়া। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখন সময় শান্তি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, ইরানে আরও লক্ষ্যবস্তু রয়েছে যেগুলিতে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র আজ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সবকিছুরই অপমান করেছে। আরাকচি আরও বলেন, এই ঘটনাগুলোর পরিণতি দীর্ঘমেয়াদে ভয়াবহ হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন, বিশ্বের প্রতিটি দেশকেই এই বিপজ্জনক অপরাধমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এদিকে ইরানের পারমাণবিক সংস্থা জানিয়েছে, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান সাইটে হামলার পর রেডিয়েশন সিস্টেম ও মাঠ পর্যায়ের জরিপে কোনো ধরনের দূষণের প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটি জানায়, পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশের এলাকায় জনগণের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এই ঘটনার পর সংস্থাটি একটি বিবৃতিতে জানায়, শত্রুদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। পারমাণবিক শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই জাতীয় শিল্পকে কোনোভাবেই থামানো যাবে না। যুক্তরাষ্ট্র মিডিয়া জানায়, এই অভিযানে B-2 স্টিলথ বোমারু বিমান থেকে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সাবমেরিন থেকে। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই হামলার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস পাল্টে দেবে। যুক্তরাষ্ট্রের শক্তি ও ন্যায়পরায়ণতার প্রকাশ এই হামলার মাধ্যমে ঘটেছে। ইসরায়েল জানিয়েছে, তারা দক্ষিণ পশ্চিম ইরানে আরও কয়েক ডজন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার ফল হতে পারে সাধারণ মানুষ, অঞ্চল ও সারা বিশ্বের জন্য ভয়াবহ। এই ভয়াবহ সংঘর্ষে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলে মত বিশ্লেষকদের। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন উদ্বিগ্ন গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশ যখন শান্ত সকালের অপেক্ষায়, ঠিক তখনই আকাশে জ্বলে ওঠে আগুনের শিখা। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের অন্তত 10টি শহরে, তেল আবিব, হাইফা, কারবেল থেকে শুরু করে উপকূলীয় এলাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলের আকাশে ইরানের এই পাল্টা আঘাত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের কয়েক ঘন্টার ব্যবধানে ইসরায়েলে আসে ইরানের এই পাল্টা আঘাত, যা এক নতুন যুদ্ধের দ্বার উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। আকাশে বিস্ফোরণের শব্দ, আতঙ্কিত মানুষের ছুটোছুটি এবং শহরের সাইরেন সব মিলে যেন এক ধ্বংসাত্মক যুদ্ধের আগাম পূর্বাভাস। মাত্র কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই হামলাকে সফল বলে দাবি করে, তবে ইরানের সূত্রগুলো বলছে তারা পারমাণবিক উপকরণগুলো সরিয়ে নিয়েছে হামলার বহু আগেই। যুক্তরাষ্ট্রের হামলার কিছুক্ষণের মধ্যেই পাল্টা আক্রমণ চালায় ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের বিভিন্ন শহরে। ইসরায়েলের জরুরি পরিষেবার এক মুখপাত্র আল জাজিরাকে জানান, হামলায় হাইফা, কারমেল, তেল আবিব অঞ্চলের বিভিন্ন এলাকা এবং উত্তরাঞ্চলের উপকূলীয় সমতল ভূমিতে ক্ষেপণাস্ত্র ও শার্পনেল পড়ে। দ্রুত এসব স্থানে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নতুন হামলার আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয় রাখা হয়েছে। জেরুজালেমে অবস্থানরত সাংবাদিকরা জানিয়েছেন, শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভিডিও ফুটেজে আকাশে একাধিক বস্তু উড়তে দেখা গেছে, যা রকেট প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এ ঘটনা কেবল ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনাই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেই অনিশ্চিত করে তুলেছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন ক্রমেই সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা, ধর্মীয় ও রাজনৈতিক মতবিরোধ এবং দীর্ঘদিনের শত্রুতা এই সংঘর্ষকে আরও ঘনীভূত করে তুলেছে। এতে করে গোটা অঞ্চল জুড়ে মানবিক বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে। বিশ্ব সম্প্রদায়কে এখনই এই উত্তেজনা প্রশমনে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে, অন্যথায় সংঘর্ষ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার পাশাপাশি বিশ্বব্যাপী জ্বালানি বাজার ও নিরাপত্তা ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলার পর ধারণা করা হচ্ছে ইরান এবার সরাসরি যুক্তরাষ্ট্রকেই লক্ষ্যবস্তু বানাতে পারে, আর এক্ষেত্রে প্রথম টার্গেট হতে পারে মধ্যপ্রাচ্যের ছড়িয়ে থাকা আমেরিকার 19টি ঘাঁটি এবং সেখানে অবস্থানরত প্রায় 4000 মার্কিন সেনা। ইরান ইসরায়েলের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা এখন হোয়াইট হাউসের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার উপকূল থেকে শুরু করে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। I say it very simply, Iran can't have a nuclear weapon. স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে 1958 সালের লেবানন সংকটে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে এই ঘাঁটিগুলোর বিস্তার শুরু হয়। এখনো পর্যন্ত এসব ঘাঁটির মধ্যে 8টি স্থায়ী এবং বাকিগুলো অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে কাউন্সিল অন ফরেন রিলেশনস। 2025 সালের প্রথমার্ধে এই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক 5000 থেকে 40,000-এর মধ্যে, যা পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তনশীল। তবে বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার পর এসব ঘাঁটিকে ঘিরে এখন যে ঝুঁকি তৈরি হয়েছে তা সামান্য নয়।
ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দেবে তারা, এবং তাদের পাল্টা হামলার রেঞ্জের মধ্যেই রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সেনাবাহিনী। বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে সম্ভাব্য প্রথম টার্গেট হতে পারে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার হিসেবেও ব্যবহৃত হয়। এই ঘাঁটিতে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটির ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট মোতায়েন রয়েছে, যা ইরানের নজরে রয়েছে বলেই আশঙ্কা, কারণ এখান থেকে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান চলাচলের নিরাপত্তা নিয়ন্ত্রিত হয়। কুয়েতের যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটি ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটিও রয়েছে সরাসরি হুমকির মুখে। এর মধ্যে দ্বিতীয়টি কুয়েত ইরাক সীমান্তের মাত্র 20 মাইল দূরে অবস্থিত, যেখানে যুক্তরাষ্ট্র আকাশপথে গোয়েন্দা নজরদারি ও মহড়ার জন্য বিশেষ ইউনিট মোতায়েন করেছে। সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমান ঘাঁটি ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে আরও একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ঘাঁটি। এখান থেকে ড্রোন নজরদারি, F-35 ফ্লাইট অপারেশন ও রাডার স্ক্যান পরিচালিত হয়, যা একে ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে অতীতের অভিজ্ঞতা বলছে ইরানের মিসাইল হামলার সরাসরি ঝুঁকিতে রয়েছে ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি ও ইরবিলের হারির বিমান ঘাঁটি। 2020 সালের কোডস ফোর্সের জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার জবাবে এই দুটি ঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল ইরান, যার মধ্যে আইন আল আসাদ ছিল মূল লক্ষ্যবস্তু। সর্বশেষ 2024 সালের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী টাওয়ার 22 আউটপোস্টে হামলা চালিয়ে 3 মার্কিন সেনাকে হত্যা করে। এটি সিরিয়া, জর্ডান ও ইরাক সীমান্তবর্তী আলতান ঘাটের 12 মাইল দক্ষিণে অবস্থিত। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এখানেও মিলিশিয়াদের মাধ্যমে অভিযান চালাতে পারে তেহরান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা মধ্যপ্রাচ্য সংকটকে আরও জটিল করে তুলেছে। একদিকে পশ্চিমা জোট, অন্যদিকে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান অক্ষ এই সমীকরণ গড়তে শুরু করলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা পৌঁছাবে এক ভয়াবহ পর্যায়ে। যুক্তরাষ্ট্র কি পারবে তার ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটিগুলোকে রক্ষা করতে, নাকি এই লড়াইয়ে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো ইরানের মিত্রদের সামনে মাথা নোয়াতে হবে? সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত 450-এর মতো ক্ষেপণাস্ত্র আর 400-রও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনা সদস্যদের দাবি এই হামলায় মাত্র 10% ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা ব্যর্থ হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন আলোচনায় বিশ্লেষকদের অনেকেই বলছেন হামলার মাত্র 10%-এই ইসরায়েলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে ইরান যদি হামলার তীব্রতা বাড়ায় তাহলে তা কিভাবে প্রতিহত করবে ইসরায়েল। ইসরায়েলি হামলার ভয়ে তেহরানের প্রায় 10 মিলিয়ন জনসংখ্যার একটি বড় অংশ নিরাপত্তার জন্য শহর ছেড়ে চলে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের কেন্দ্রীয় এলাকার 3,30,000 বাসিন্দাকে আংশিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে শহর ছাড়ার পরামর্শ দিয়েছেন। শহর থেকে বের হওয়ার প্রধান সড়কগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি এবং গাড়ি প্রতি 25 লিটার জ্বালানির সীমা আরোপ করা হয়েছে। তেহরানের অর্থনৈতিক জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। শহরের বিখ্যাত গ্রান বাজার এবং বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। খাদ্য সংকটও প্রকট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জানিয়েছেন যে দোকানগুলো থেকে বিস্কুটের মতো হালকা খাবারও শেষ হয়ে গেছে। ইসরায়েলের তেল আবিব মেট্রোপলিটন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রামাত গানে একাধিক টাওয়ার ও আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে 9টি ভবন ধ্বংস হয়েছে এবং ব্যাপক উচ্ছেদের প্রয়োজন হয়েছে। রুদ্ধশ্বাসে পালাচ্ছে মানুষ। ইসরায়েলের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। হাইফাই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দেশের বৃহত্তম তেল শোধনাগারে। হাইফাই দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে আবাসিক ভবনে। একদিকে যেমন দেশটি তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা দিয়ে ইরানি হামলার ক্ষতি সীমিত রাখছে, অন্যদিকে অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি এবং মানবিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ 14 জুন ইসরায়েলে অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারীদের পরিবারের সদস্য এবং কিছু অজরুরি সরকারি কর্মচারীদের স্বেচ্ছায় প্রত্যাহারের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত এই অঞ্চলের অস্থিতিশীল এবং অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে। মার্কিন দূতাবাস সমস্ত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত 3000 নাগরিকের সহায়তার জন্য নিবন্ধন করেছে এবং ইসরায়েল থেকে দেশে ফেরাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ইসরায়েল, পশ্চিম তীর এবং গাজায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুদ্ধ, সন্ত্রাস এবং নাগরিক অশান্তির কারণে। ইসরায়েল ইরান সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের আকস্মিক বিমান হামলার পর এবার পেন্টাগন থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একে অবিশ্বাস্য এবং অভূতপূর্ব সাফল্য বলে অভিহিত করেছেন। তার ভাষ্যমতে এই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। যদিও ইরানের দাবি তারা মার্কিন হামলার আগেই পারমাণবিক স্থাপনাগুলো খালি করে ফেলেছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রবিবার পেন্টাগনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মধ্যরাতে চালানো এই হামলা ছিল নির্ভুল, শক্তিশালী এবং লক্ষ্যভিত্তিক। তিনি জোর দিয়ে বলেন, এই অভিযানের লক্ষ্য ছিল কেবলমাত্র পারমাণবিক স্থাপনা, ইরানি সেনা বা সাধারণ নাগরিক নয়। এদিকে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে বড় B-2 বোমারু অভিযানের একটি। তিনি বলেন, ইরান কোনো প্রতিরোধ করতে পারেনি, না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে, না যুদ্ধ বিমান দিয়ে। B-2 operational strike in US history and the second longest B-2 mission. জেনারেল কেইন জানান, এই অভিযান পরিচালনার জন্য 7টি B-2 স্পিরিট বোমারু বিমান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে ইরানের দিকে পাঠানো হয়। 2টি পারমাণবিক স্থাপনায় ফেলা হয় 14টি মেসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বা MOP বোমা, যেগুলোর প্রতিটির ওজন 30,000 পাউন্ড। এগুলো এই প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হলো। এছাড়া একটি মার্কিন সাবমেরিন ইরানের ইস্পাহান অঞ্চলে ছুড়েছে 24টিরও বেশি ক্ষেপণাস্ত্র। পুরো অভিযানে অংশ নেয় 125টির বেশি মার্কিন যুদ্ধবিমান। সামরিক বিশ্লেষকদের মতে এটি ছিল একাধারে প্রযুক্তিগত ও কৌশলগতভাবে অত্যন্ত জটিল এক অভিযান। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বলেন, অনেক প্রেসিডেন্ট ইচ্ছা করলেও ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে না পারলেও যুক্তরাষ্ট্র তা সফল করে দেখিয়েছে। এটি সম্ভব হয়েছে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে। তিনি আরও বলেন, ট্রাম্প যখন কিছু বলেন বিশ্বকে তা শুনতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তার প্রমাণ দিতে সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, তবে জনগণ, মিত্র বা স্বার্থ আক্রান্ত হলে তারা দ্রুত ও কঠোর জবাব দেবে। হেগসেথ ইরানকে সতর্ক করে বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হবে মারাত্মক ভুল। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকেই ইসরায়েলের সাম্প্রতিক হামলার জন্য দায়ী করেছেন। আল জাজিরার প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, প্রথমে তারা নিজেকে আড়াল করার চেষ্টা করলেও আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়ার পর তারা প্রকাশ্যে এসেছে। পেজেশকিয়ান বলেন, ইসরায়েলের দুর্বলতা প্রকাশের পর আজ তারা সরাসরি সামনে এসেছে। এখন সময় দেশের জনগণের বিপুল সক্ষমতা একত্রিত করে সব ভিন্নতা ভুলে জাতীয়ভাবে সক্রিয় হওয়ার।
এদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা আপাতত আর কোনো অভিযান চালানোর পরিকল্পনা করছে না। তবে ইরান যদি পাল্টা আক্রমণে যায় তাহলে মার্কিন বাহিনী দ্রুত এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জবাব দিতে। বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন এক উত্তেজনার দ্বার খুলে দিয়েছে। এখন ইরান কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই নির্ধারণ করবে এই সংঘাত এখানেই থেমে যায় নাকি আরও বিস্তার লাভ করবে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার আগুন জ্বলছে। ইসরায়েলের টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর পরিস্থিতি স্পষ্টতই যুদ্ধের দিকে মোড় নিয়েছে। ২১ জুন ইসরায়েল দাবি করেছে তারা তেহরানের পরমাণু কর্মসূচিকে অন্তত ২ থেকে ৩ বছর পিছিয়ে দিতে সক্ষম হয়েছে। এমন এক সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন আগামী ২ সপ্তাহের মধ্যে যদি সমঝোতায় পৌঁছানো না যায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে নতুন করে হামলা চালিয়েছে। ইসরায়েলের ভাষ্য, এই হামলার মূল উদ্দেশ্য ইরান যেন পরমাণু অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছাতে না পারে তা নিশ্চিত করা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জার্মানির বিল্ড পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী আমরা ইতিমধ্যে তাদের পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা অন্তত ২ থেকে ৩ বছর পিছিয়ে দিতে সক্ষম হয়েছি। তবে শুরু থেকে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং দেশটির পরমাণু প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য শুধুই বেসামরিক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখন পর্যন্ত এমন কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করতে পারেনি যা ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগকে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত করে। যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার ইরানের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং নজরদারির আওতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর জন্য ইরানের সামনে সর্বোচ্চ ২ সপ্তাহ সময় আছে। তিনি সাফ জানিয়ে দেন এই সময়সীমার মধ্যে সমাধান না এলে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। যদিও এখনও ওয়াশিংটন সরাসরি যুদ্ধের সিদ্ধান্তে পৌঁছায়নি, তবে ট্রাম্প জানিয়েছেন বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের দোরগোড়ায়। তিনি আরও বলেন, যখন ইসরায়েল যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে তখন তাদের থামাতে বলা সত্যিই কঠিন। I say it very simply, Iran can't have a nuclear weapon. এমন উত্তেজনাকর মুহূর্তে পরিস্থিতি কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হয়েছে ইউরোপ। শুক্রবার জেনেভায় এক বৈঠকে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনায় বসেন। বৈঠক শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো সাংবাদিকদের জানান, আমরা ইরানকে অনুরোধ করেছি তারা যেন বাকি পক্ষগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনার সম্ভাবনা বিবেচনায় আনে। তবে আলোচনার পর NBC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি স্পষ্ট করে বলেন, যতক্ষণ না পর্যন্ত এই আগ্রাসন বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নই। বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে সরাসরি জড়ায় তাহলে তা নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম ও গভীর প্রবেশ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের উপর নির্ভরশীল হবে। কারণ ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং দুর্গম পরমাণু স্থাপনাগুলো, বিশেষ করে পাহাড়ের নিচে নির্মিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, সাধারণ বোমার আঘাতে ধ্বংস করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে মার্কিন অস্ত্র ভাণ্ডারে থাকা বাংকার ব্লাস্টার বোমা ব্যবহারের সম্ভাবনা জোরালো, যা ভূগর্ভস্থ কাঠামো ধ্বংসে অত্যন্ত কার্যকর এবং বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। এই মুহূর্তে ইরান ও ইসরায়েল কার্যত মুখোমুখি অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বিস্তৃত ও বহুমাত্রিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা অস্বীকার করা যাচ্ছে না। একদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় মিত্ররা হয়তো ইসরায়েলের সামরিক ভূমিকায় নীরব সমর্থন দিতে পারে, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া কিংবা ইয়েমেনের হুতিদের মতো গোষ্ঠীগুলো ইরানের পক্ষ নিয়ে সরাসরি সংঘাতে জড়াতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উপর হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হানার পর তেহরান কোনো নমনীয়তা দেখায়নি, বরং ইরান স্পষ্টভাবে জানিয়েছে প্রয়োজনে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পাল্টা হামলা দিতে প্রস্তুত। এই হুমকির প্রেক্ষিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NYPD শহরের গুরুত্বপূর্ণ ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা কঠোরতর করেছে। NYPD তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানিয়েছেন তারা ইরানের কার্যক্রম সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। নিউ ইয়র্কের প্রায় 80 লাখ বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। ইরানের মিত্ররা এখনো আনুষ্ঠানিক নির্দেশনা না পেলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য সক্রিয় রয়েছে বলে নিরাপত্তা সংস্থাগুলো আশঙ্কা করছে। প্রয়োজন বোধে তারা স্বতন্ত্রভাবে হামলা চালাতে পারে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গভীর সংকট সৃষ্টি করতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ এই সংকটকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের পাল্টা হামলা শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না, নাগরিক স্থাপনাও লক্ষ্যে পরিণত হতে পারে। বিশেষ করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন DC ও অন্যান্য বড় শহরে হামলার আশঙ্কা বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 19টি সামরিক ঘাঁটি এবং সহস্রাধিক সেনা সদস্যের নিরাপত্তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনের নেভাল সাপোর্ট, কুয়েতের ক্যাম্প আরিফ চান সহ গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো ইরানের হামলার রেঞ্জের মধ্যে রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘাঁটিগুলোই হতে পারে ইরানের প্রথম দিকের প্রতিশোধমূলক লক্ষ্যবস্তু। এদিকে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অবস্থানও এই সংকটকে আরও গভীর করেছে। রাশিয়া ও চীন ইরানের পাশে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করেছে। চীন ইরানের তেলের প্রধান ক্রেতাদের মধ্যে অন্যতম। এদিকে উত্তর কোরিয়া প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তুলেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান সংঘাত দ্রুতই আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সরাসরি মুখোমুখি দ্বন্দ্বের রূপ নিতে পারে, এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে থাকা 19টি সামরিক ঘাঁটি, হাজার হাজার সেনা সদস্য এবং গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা কতটা নিশ্চিত করা যাবে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সামনে। Then you and I do have a difference. এখন স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই যুদ্ধে সম্পৃক্ত হয়েছে এবং পরিস্থিতি দ্রুত বিশ্বযুদ্ধের রূপ নেওয়ার পথেই এগোচ্ছে। বিশ্ব অর্থনীতির, নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনৈতিক ভারসাম্যের ওপর এর গভীর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বোদ্ধারা। ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় এখন আকাশ ছুঁয়েছে। শুধু এক রাতেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় দেশটির খরচ $285 মিলিয়ন, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরায়েলি গণমাধ্যমগুলো। বিশ্লেষকদের মতে, এই ব্যয় কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক দিয়েও ইসরায়েলকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য বলছে, ইরান এখন পর্যন্ত ইসরায়েলের দিকে ছুড়েছে অন্তত 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক হাজার ড্রোন। দেশটির দাবি, ইরানিয়ান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকগুলোর 1/3 তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে প্রতিটি হামলা ঠেকাতে যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, তার প্রতিটি ইন্টারসেপ্টরের খরচই লাখো ডলার।
উল্লেখযোগ্য যে ইসরায়েলের মাল্টিলেয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 2 এবং অ্যারো 3, যার অধিকাংশই যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি। প্রতিটি অ্যারো ইন্টারসেপ্টরের দাম প্রায় $3 মিলিয়ন। ফলে দীর্ঘমেয়াদে এই ব্যবস্থাগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় এখন ইসরায়েলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, সংঘাত চলতে থাকলে ইসরায়েলের অস্ত্রভান্ডার 10 থেকে 12 দিনের বেশি টিকবে না। তখন সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া তেল আবিবের পক্ষে প্রতিরক্ষা অব্যাহত রাখা সম্ভব হবে না। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূগর্ভস্থ সুরক্ষিত ঘাঁটিতে রাখা, যা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতির ইঙ্গিত বহন করে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা আরও প্রকট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজে। যদিও তেল আবিব কঠোর সেন্সরশিপের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা আড়াল করতে পারছে না। বিশেষ করে আয়রন ডোমের সিস্টেমের উপর অতিরিক্ত চাপ, ব্যবহারের মাত্রা এবং রক্ষণাবেক্ষণ সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিদিনই। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, 2014 সালে গাজা যুদ্ধেও গোলা বারুদের ঘাটতির কারণে যুদ্ধবিরতির পথ বেছে নিতে হয়েছিল ইসরায়েলকে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা তা নিয়েই চলছে জল্পনা। কারণ শুধু শুক্রবার থেকেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একে একে আঘাত হেনেছে সেন্ট্রাল কমান্ড, হাইফার তেল শোধনাগার ও ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরের আশেপাশে। ইরান যে পরিকল্পিতভাবে ইসরায়েলের কৌশলগত স্থাপনা লক্ষ্য করছে তা এখন অনেকটাই স্পষ্ট। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই গতি ও মাত্রার সংঘাত চলতে থাকলে কতদিন টিকে থাকতে পারবে ইসরায়েলের প্রতিরক্ষা অবকাঠামো? ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত যখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে, তখনই ইরানে বড় আকারের সামরিক অভিযান চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি প্রবেশ করলো আমেরিকা। মার্কিন হামলার লক্ষ্য ছিল ইরানের 3টি মূল কেন্দ্র ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। প্রতিটি কেন্দ্রই ইরানের পরমাণু কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। অতীতে এই কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ইসরায়েল একাধিকবার সাইবার ও সামরিক হামলা চালিয়েছে, তবে এবার প্রথমবারের মতো এগুলোয় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে আঘাত হানল। যুক্তরাষ্ট্রের এই হামলার পর একটি প্রশ্ন মাথায় ঘুরপাক খেতেই পারে যে, কি ছিল এই 3 পারমাণবিক স্থাপনাগুলোতে? কেনই বা ইসরায়েল আমেরিকার নজর এগুলোর ওপর? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে পাওয়া গেছে এসব প্রশ্নের উত্তর। যুক্তরাষ্ট্রের এই হামলায় প্রথমেই যে নামটি আসে সেটি হলো ফোর্দো। এটি ইরানের সবচেয়ে গোপন ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি। কওম শহরের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য অনেকটাই অজানা। ইসরায়েলের গোপনচর বাহিনী কয়েক বছর আগে যেসব গোপন নথি সংগ্রহ করে সেখান থেকেই মূলত ফোর্দো সম্পর্কে জানা যায়। এই স্থাপনার মূল কক্ষগুলো মাটির 80 থেকে 90 মিটার গভীরে অবস্থিত, যা বিমান হামলার জন্য অত্যন্ত কঠিন লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ISIS এর মতে, এই কেন্দ্রে মাত্র 3 সপ্তাহেই 60% ইউরেনিয়ামকে 233 কেজি অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 9টি পরমাণু বোমা তৈরি করা যেতে পারে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে বর্তমানে ফোর্দো স্থাপনায় প্রায় 2700 সেন্ট্রিফিউজ সক্রিয় রয়েছে। এই পরিমাণ প্রযুক্তি ও সক্ষমতা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে অনেকটাই এগিয়ে দেয় বলে মনে করেন বিশ্লেষকেরা। হামলার পরে ট্রাম্প দাবি করেছিল এটি পুরো ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা, তবে ইরান জানায় হামলার আগেই তারা খালি করে ফেলেছিল ফোর্দো। দ্বিতীয় যে কেন্দ্রটিতে হামলা হয়েছে সেটি হলো নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। এটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের তথ্য মতে এখানে 6টি ভূ-উপরিস্থ ভবনের পাশাপাশি 3টি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। এর মধ্যে 2টি স্থাপনায় একসঙ্গে 50,000 সেন্ট্রিফিউজ বসানোর সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে এই কেন্দ্রে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র এবং পর্যবেক্ষণে দেখা গেছে নাতাঞ্জের পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের উপরিভাগ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের আগের হামলায়ও এই কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ক্ষতি করা হয়েছিল, কারণ ভূগর্ভস্থ হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করাটাই ছিল কার্যকর হামলার অন্যতম কৌশল। তৃতীয় কেন্দ্রটি হলো ইস্পাহান, যা ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত। এটিকে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স হিসেবে বিবেচনা করা হয়। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ জানায় এই স্থাপনা চীনের সহায়তায় নির্মিত হয় এবং 1984 সালে চালু হয়। ইস্পাহানে প্রায় 3000 বিজ্ঞানী কাজ করেন এবং এখানে পারমাণবিক গবেষণার প্রায় সকল গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। চীনের সরবরাহ করা 3টি ছোট গবেষণা রিঅ্যাক্টর এখানে চালু রয়েছে। রয়েছে একটি কনভার্সন ফ্যাসিলিটি, একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং একটি জিরকোনিয়াম ক্ল্যাডিং কারখানা। বিশেষজ্ঞদের মতে এই 3টি কেন্দ্রই ইরানের পরমাণু কর্মসূচির মেরুদণ্ড। যুক্তরাষ্ট্রের এই হামলা এই মূল স্তম্ভগুলোকে বড় রকমের ধাক্কা দিয়েছে, তবে এর ফলে পুরো অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি থামবে না। ইরানের পারমাণবিক সংস্থা জানিয়েছে বিজ্ঞানীরা তাদের কাজ চালিয়ে যাবেন এবং জাতীয় স্বার্থে কোনো বাধা তারা মেনে নেবেন না। বিশ্লেষকেরা বলছেন এ ধরনের হামলা শুধু পরমাণু কর্মসূচির ক্ষতি নয়, বরং আঞ্চলিক যুদ্ধের বিস্তার ঘটাতে পারে। ইসরায়েল ইরান সংঘাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এই উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। শান্তি ফিরবে নাকি সংঘাত আরও গভীর হবে তা নির্ধারণ করবে আন্তর্জাতিক রাজনীতির আগামী সিদ্ধান্তগুলো। যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের পর মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার নাটকীয় মোড় নিয়েছে। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কোন দিকে যাবে এই সংঘাত আর ইরান এর জবাব কিভাবে দেবে।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়ে বলেন, এটি একটি ইতিহাস বদলে দেওয়া সিদ্ধান্ত। নেতানিয়াহুর হাসিমাখা মুখ ও বিজয়ের সুর স্পষ্ট করে দেয় যে এই হামলার পেছনে তিনি দীর্ঘদিন ধরে যেভাবে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে আসছিলেন তা অবশেষে সফল হয়েছে। প্রায় ১.৫ দশক ধরে তিনি যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করেছেন যে ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলায় কেবল মার্কিন সামরিক শক্তি কার্যকর হতে পারে। এদিকে এই হামলা চালানোর আগে ট্রাম্পের গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের মতো করে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ছিল না। এমনকি তারা নিশ্চিত ছিল না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কিনা। ইসরায়েল এর আগে বলে আসছিল তারা একাই ইরানের হুমকি মোকাবেলা করতে সক্ষম। তবে বাস্তবতা হলো ফোর্দোর মতো পাহাড়ের গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালানোর মতো ভারী বোমা একমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে। Long way to erasing this horrible threat to Israel. আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় যদি ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলো সত্যি অকেজো হয়ে গিয়ে থাকে তাহলে নেতানিয়াহু দাবি করতে পারেন তার যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়েছে। এতে সংঘাতের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে। אני בירכתי אותו, את טייסי ארצות הברית. তবে ইরান দাবি করেছে তারা হামলার আগেই পারমাণবিক উপাদান অন্যত্র সরিয়ে নিয়েছে। এই হামলা না হলে ইসরায়েল হয়তো একের পর এক টার্গেট তালিকা অনুযায়ী হামলা চালিয়ে যেত ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, অবকাঠামো ও প্রযুক্তিগত স্থাপনাগুলোর উপর। যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোমারু বিমানের এই অভিযান যুদ্ধের গতি পাল্টে দিয়েছে। এখন ইরান ও তার মিত্ররা কিভাবে প্রতিক্রিয়া জানায় তার ওপর নির্ধারণ করতে এই সংঘাতের ভবিষ্যৎ। মাত্র কয়েকদিন আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করে তবে তা অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে নামে তবে তারা লোহিত সাগর অতিক্রমকারী মার্কিন জাহাজগুলোতে হামলা চালাবে। এখন পুরো অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও নাগরিকরা হামলার ঝুঁকিতে রয়েছে। ইরান চাইলে উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে, তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র জানিয়েছে আপাতত তাদের সামরিক অভিযান শেষ এবং তারা ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করছে না। মার্কিন হামলার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি ইরান পাল্টা জবাব দেয় তাহলে যুক্তরাষ্ট্র চূড়ান্ত শক্তি প্রয়োগে পিছপা হবে না। Remember, there are many targets left. এখন গোটা মধ্যপ্রাচ্যের নিঃশ্বাস আটকে বসে আছে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় যে আমরা কি সংঘাতের শেষ অধ্যায়ে প্রবেশ করলাম নাকি শুরু হচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়।